ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সংসদে ঘুষ নিয়ে প্রশ্ন মামলা এবার কলকাতায় তল্লাশি সিবিআই। কলকাতায় কোথায় তল্লাশি চালানো হচ্ছে? মহুয়া মৈত্রর যে ব্যবসায়িক ফ্ল্যাট রয়েছে ডিএল মৈত্র স্ট্রিটে, তার বাবার ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। এখনো পর্যন্ত সেখান থেকে ঠিক কি কি নথি উদ্ধার হয়েছে, কি কি জানা যাচ্ছে, আমাদের প্রতিনিধি রনক সেখান থেকে রয়েছেন। রনক, সকাল থেকেই তল্লাশি চলছে, কোনো নথি উদ্ধার হলো, কি জানা যাচ্ছে? দেখো, 5.5 ঘন্টা তল্লাশি অভিযান অতিক্রান্ত এবং মহুয়া মৈত্রর বাবার যে ফ্ল্যাট দীপেন্দ্রলাল মৈত্র ফ্ল্যাটে সিবিআই আধিকারিকরা উপস্থিত রয়েছেন। কিছুক্ষণ আগেও প্রিন্টার নিয়ে যাওয়া হয়েছে এই ফ্ল্যাটে, কিন্তু এখনো পর্যন্ত সে অর্থে সেরকম নথি উদ্ধার হয়নি। 5.5 ঘন্টা অতিক্রান্ত যে তল্লাশি, সেই তল্লাশি চলছে এবং মহুয়া মৈত্রর বাবা এই ফ্ল্যাটে উপস্থিত নেই। তার মা এসেছিলেন এবং তার মাকে 8টা থেকে প্রায় 4.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের একটি টিম দিল্লি থেকে এসেছিল এবং তারা নিজাম প্যালেসে ছিলেন। আর সকাল হতেই একেবারে তৎপরতা দেখা যায় এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ক্ষেত্রে। দেখটা মূলত সামনে আসে যে প্রশ্ন নিয়ে ঘুষ যে মামলায়, সেই মামলাকে সামনে রেখেই লোকপালের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছিল মহুয়া মৈত্রর বিরুদ্ধে এবং সিবিআই সূত্রে যেটা জানা গিয়েছিল যে এফআইআরও দ্বারস্থ করা হয় এবং তারপর থেকে এই মামলাকে সামনে রেখে তৎপর ভূমিকা দেখা যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এবং আজ মহুয়া মৈত্রর বাবার যে বাসস্থান আলিপুর জজেস কোর্ট 7-এ যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে কিন্তু আসে সিবিআই আধিকারিকরা। সকাল 7:30টায় তারা এখানে আসেন, এসে হাজির হন, কিন্তু ফ্ল্যাটে তখন কেউ ছিলেন না। তারপর মহুয়া মৈত্রর মা, তাকে ফোন করা হয়, তাকে এই ফ্ল্যাটে ডাকা হয় এবং তারপর মহুয়া মৈত্রর মা হাজির হন। এখানে এসে তার মাকে সঙ্গে করে যে ফ্ল্যাট নাম্বার 9A, এই রত্নাবলী অ্যাপার্টমেন্টে, সেই ফ্ল্যাটে প্রবেশ করে সিবিআই 7 থেকে 8 জনের আধিকারিকরা সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। এবং সেই ফ্ল্যাটে প্রবেশ করবার পর লাগাতার এখন প্রায় ঘড়ি কাটায় 12টা 20 বাজে, 4.5 ঘন্টা অতিক্রান্ত। 8টা থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তোমায় বলে রাখবো, কিছুক্ষণ আগেই, ধরো ঘন্টা দেড়েক আগেই প্রিন্টার নিয়ে যায় সিবিআই আধিকারিকরা। আমরা দেখেছি এর আগেও বহু অভিযানে প্রিন্টার নিয়ে যায় এবং কারণ বিভিন্ন নথি জেরক্স থেকে শুরু করে বিভিন্ন যে তথ্য সামনে আসে, সেই তথ্য বয়ান রেকর্ড থেকে শুরু করে বিভিন্ন যে তাদের প্রসিডিওর থাকে, সেই প্রসিডিওর ইতিমধ্যে কিন্তু ভেতরে চলছে এবং লাগাতার যে জিজ্ঞাসাবাদ, সেই প্রসিডিওর শুরু হয়ে গিয়েছে। স্বাভাবিক, লোকসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে। আমরা জানি মহুয়া মৈত্র তিনি ইতিমধ্যে কৃষ্ণনগর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীও হয়েছেন। তার বাবার বাড়িতে হঠাৎ করে সিবিআই তল্লাশি একটা অন্যরকম কি বার্তা নিয়ে আসছে, সেই সম্পর্কেও আমরা কিন্তু অবশ্যই নজর রাখবো। তবে আপনাদেরকে আরো একবার জানিয়ে দেখি, এখনো পর্যন্ত মহুয়া মৈত্রর বাবার ফ্ল্যাটে তল্লাশি চালানো হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে। সিবিআই আসার পরে কি ওনার মা এলেন? হ্যাঁ, এই যে তো উনি কি আসতেন স্যার? মহুয়া মৈত্রকে দেখেছেন এখানে আসতে? আমি আজ পর্যন্ত দেখিনি ওনাকে। তাহলে ওনার বাবাই থাকতেন। হ্যাঁ। মহুয়া মৈত্রকে চেনেন তো? না, আমি আজ পর্যন্ত দেখিনি মহুয়া মৈত্র কে আছে। হ্যাঁ, ও তো চলতে পারে না, তো করবে কি? ওনার অনেক বয়স, 70 দিয়ে ওভার আছে। তাহলে এই ফ্ল্যাটটায় কি থাকতে? ওরা মা বাবাটা থাকে, কবি কবে কোনো কোনো সময় আসে, চলে যায়। ডিএল মৈত্র, মঞ্জু মৈত্র। এখানে থাকতেন উনি দাদাভাই এই ফ্ল্যাটে? আমরা জানি না, আমরা গাড়ি চালাই, আমরা কি করি? এই সামনে এনারা বাড়ি আছে আলিপুরে। মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, তার বাড়িতে আয়কর দপ্তরের পক্ষ থেকে তল্লাশি চলছিল সেই বুধবার থেকে আজ ভোররাত পর্যন্ত। সেই তল্লাশি চালানোর পর এবার স্বরূপ বিশ্বাসকে নোটিশে ধরানো হলো। তো এই যে তল্লাশি চলছিল, তাতে কি গুরুত্বপূর্ণ কোনো নথি পাওয়া গিয়েছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, জানাবেন আমাদের প্রতিনিধি অমিত সঙ্গে রয়েছেন। অমিত, দেখো, প্রায় 70 ঘন্টার সময়ের কাছাকাছি এই তল্লাশি অভিযান আয়কর দপ্তরে, এবং শুধু তাই নয়, আয়কর দপ্তর আধিকারিকরা বেরিয়ে গেছেন আজকে ভোরবেলা স্বরূপ বিশ্বাসের বাড়ি থেকে। এবং আয়কর দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে স্বরূপ বিশ্বাসকে তারা সামান বা নোটিশ তারা ইস্যু করেছেন এবং এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আয়কর ভবনে তাদের ডেকে পাঠানো হয়েছে এবং বেশ কিছু আরো
নথিপত্র তাকে নিয়ে আসতে বলা হয়েছে। কারণ গত বুধবার ভোর থেকে তার বাড়িতে তল্লাশি অভিযান চলছিল এবং আজকে ভোরবেলা সেই অভিযান শেষ হয়েছে। সেই অভিযানে আয়কর দপ্তর সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে তারা আয়কর রিটার্ন সংক্রান্ত, তাদের ব্যাংক স্টেটমেন্ট সংক্রান্ত এবং বিভিন্ন আর্থিক লেনদেন সংক্রান্ত নথি তারা দেখেছেন এবং তারা বেশ কিছু নথিপত্র তারা সেখান থেকে কিন্তু সংগ্রহ করেছেন বা তারা সেখান থেকে তারা কালেক্ট করেছেন এবং বেশ কিছু বিষয় তাদের আরো ক্লারিফিকেশন রয়েছে, তাদের যাচাই করতে চায়। এই কারণেই মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে তারা সামান বা নোটিশ ইস্যু করেছেন এবং এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আয়কর ভবন ডেকে পাঠিয়েছেন, এমনটা কিন্তু আয়কর দপ্তর সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ। উদ্দেশ্য প্রণীতভাবে এতদিন ধরে যে এরা করলো, আমি জানি না ওদের আইডেন্টিফিকেশন মানে ওদের কি ইনভেস্টিগেশনে কি রিপোর্ট সেটা আপনারা নিশ্চয়ই জানবেন, কিন্তু আমার বাড়ি থেকে কোনো ক্যাশ সিজ হয়নি, কোনো অর্নামেন্ট সিজ হয়নি, কোনো পেপারস সিজ হয়নি। তো তারপরে কেন হলো সেটা ওনারাই বলতে পারেন। আর্থিক বিষয় জানতে চাইনি, যা যা আনসার চেয়েছেন প্রত্যেকটা আনসার আমরা দিয়েছি। কেবলমাত্র উপার্জনের উৎস, শুধুমাত্র উপার্জনের উৎস এবং তার সমস্ত সোর্স আমরা দেখিয়েছি, সমস্ত ডকুমেন্টেশন দেখিয়েছি। ওনারা দেখে বললেন থ্যাংক ইউ, আমাদের আর কিছু নেই। বিভিন্ন কারণে দেশে বিভিন্ন জায়গায় বিরোধীদের বাড়িতে রেড চলছে। দুজন মুখ্যমন্ত্রী অলরেডি গ্রেপ্তার হয়েছেন। আমরা বিরোধী রাজনৈতিক দল করি, তার জন্যই আমাদের বাড়িতে এরকম ইডি, সিবিআই, আইটি এগুলো রেড হবে খুব স্বাভাবিক। আমরা তৃণমূল কংগ্রেস করি তাই আমাদের বাড়িতে আজকে রেড হচ্ছে। যদি বিজেপি কোন নেতা মন্ত্রীর বাড়িতে রেড হয়েছে আপনারা দেখাতে পারবেন? আমার তো একটাই ব্যাংক অ্যাকাউন্ট এবং সেটার ডিটেলস দিয়ে দিয়েছি এবং সেটা পলিটিক্সে আসার অনেক আগে থেকে আমার স্যালারি অ্যাকাউন্ট সেটা রয়েছে। জলের মতো হিসেব পরিষ্কার ছিল। একদিনের মধ্যে ওনাদের সমস্ত যা যা কোয়ারিজ ছিল আমরা কমপ্লিট করে দিয়েছিলাম। তারপরেও ওনাদের উপরে চাপ ছিল, সেই চাপের জন্য ওনারা ওয়াইন্ড আপ করতে পারছিলেন না, সেটা ওনারাও স্বীকার করছিলেন বারবার। এদিকে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তার বাড়িতেও গতকাল আমরা দেখলাম যে টানা 14 ঘন্টা তল্লাশি চালানো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তার বাড়িতে টানা 14 ঘন্টা তল্লাশি চলে এবং ইডির দাবি 41 লক্ষ টাকা উদ্ধার হয়েছে তার বাড়ি থেকে এবং আর কোনো নথি উদ্ধার হয়েছে কিনা, আর কোনো কিছু বাজেয়াপ্ত করা হয়েছে কিনা তা জানাবেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ, গতকাল আমরা দেখলাম 14 ঘন্টা তল্লাশি চললো মন্ত্রীর বাড়িতে। তল্লাশির পর মন্ত্রী তিনি কি বলছেন আর কি কি উদ্ধার হলো এখনো পর্যন্ত জানতে পারছো? দেখো শর্মিষ্ঠা, একদমই যেটা বলে রাখবো, কালকে সকাল 9টা থেকে রাত্রি 10টা 50 পর্যন্ত কিন্তু তার বাড়িতে ইডির আধিকারিকেরা ছিল এবং সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত তো মন্ত্রী কিন্তু বাড়িতে ছিলেন না। তারপরে তিনি কিন্তু বাড়িতে ফিরে আসেন এবং তারপরে তাকে জেরা শুরু হয়। আমরা ইডির সূত্র মারফত যেটা জানতে পারছি, তার বাড়ি থেকে 41 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। আর সেই টাকা কোথা থেকে উদ্ধার করা হয়েছে না, তার যে ছোট ছেলে রয়েছে তার যে একটি রুম রয়েছে, সেই রুমে একটি লকার ছিল, সেই লকার থেকে কিন্তু 41 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। ইডি আধিকারিকেরা মন্ত্রী এবং তার পরিবারের সদস্যদেরকে প্রত্যেককে জিজ্ঞাসা করে যে এই টাকা কিভাবে এলো, কোথা থেকে এলো। কোনো সদুত্তর না পাওয়াতেই কিন্তু সেই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি মন্ত্রীর দুখানি ফোন, যে ফোন দুটি তিনি ব্যবহার করতেন, সেই ফোন দুটিও কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে বলে আমরা জানতে পারছি। পাশাপাশি তার বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে এবং সেই সমস্ত নথিও কিন্তু ইডি আধিকারিকেরা নিয়ে গেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যদিও রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ কালকে যখন ইডি আধিকারিকরা যখন চলে যায়, তারপরে তার সঙ্গে যখন আমরা কথা বলি, তিনি বলেছেন যে যথেষ্ট সহযোগিতা করেছেন, যা প্রশ্ন করেছেন উত্তর দিয়েছি। কিন্তু তিনি এই যে উদ্ধার হওয়া জিনিস বা চন্দ্রনাথ সিনহা তিনি গতকালই বলেছেন যে সহযোগিতা করছেন তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক যারা এসেছেন তাদের তল্লাশিতে, তাদের তদন্তে সহযোগিতা করছেন তিনি। কি বলেছেন শোনা যায়। যা বলেছে আমরা কোঅপারেট করেছি, ওনারাও করেছেন, আবার যা জিজ্ঞেস করেছেন ঠিক আছে, আমরাও তার উত্তর দিয়েছি, উনিও বুঝেছেন। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, যেখানে লোকসভা ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে, প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে, তারপর একের পর এক নেতা মন্ত্রী প্রার্থীর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি কোথাও কি অন্যরকম একটা বার্তা বহন করছে। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র শান্তনু সেন। শান্তনুবাবু, আপনাকে প্রথম প্রশ্ন করব যে কৃষ্ণনগরের প্রার্থী বিদায়ী সাংসদ মহুয়া মৈত্র, তার বাবার ফ্ল্যাটে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি, কিভাবে দেখছেন বিষয়টিকে?
আমরা কথা বলবো আমাদের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে কথা বলবো, আমরা যোগাযোগ করব। তবে স্বাভাবিকভাবে যখন আমরা দেখলাম যে হেমন্ত সোরেনের পর কেজরিওয়াল দেশের সিটিং মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হলো, তখনই একটা কোথাও বিরোধীরা এককাট্টা হয়েছেন। বিরোধীরা এককাট্টা হয়ে প্রশ্ন করেছেন যে অবিজেপি সরকার যে সমস্ত রাজ্যগুলিতে রয়েছে সেইখানে কি সরকার ফেলার চেষ্টা করছে, কোথাও কি বিজেপি বিরোধী যে জোট তৈরি হয়েছে সেই জোট ভাঙার চেষ্টা করা হচ্ছে, সেই কারণেই কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে এভাবে কাজে লাগানো হচ্ছে। এই প্রশ্নের মাঝেই কিন্তু রাজ্যে আজ আমরা দেখলাম আমরা দেখলাম যে সংসদে ঘুষ নিয়ে প্রশ্ন মামলায় কলকাতায় মহুয়া মৈত্রের বাবার ফ্ল্যাটে সিবিআই এর তল্লাশি। অন্যদিকে স্বরূপ বিশ্বাস বুধবার থেকে তার বাড়িতে টানা তল্লাশি চালাচ্ছিল আয়কর বিভাগ। বুধবার থেকে আজ ভোর রাত পর্যন্ত সেই তল্লাশি চলেছে। সেই তল্লাশির পর এবার অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে নোটিশে ধরানো হলো। অন্যদিকে চন্দ্রনাথ সিনহা গতকাল তার বাড়িতে টানা 14 ঘন্টা তল্লাশি ইডির। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনার কাছে প্রথমেই প্রশ্ন করব যে এই যে হঠাৎ করে লোকসভার দিন ঘোষণা হয়ে গেছে, প্রার্থী ঘোষণা হয়ে গেছে, তারই মাঝে আমরা দেখছি যে মহুয়া মৈত্রের বাবার ফ্ল্যাটে সিবিআই এর তল্লাশি, আপনারা কিভাবে দেখছেন বিষয়টিকে? দেখুন, এটা তো কয়েকদিন আগে আমি আপনাদের চ্যানেলে সুস্পষ্টভাবে বলেছিলাম যে এই ঘটনাটা একটু বাড়বে। নরেন্দ্র মোদী নার্ভাস হয়ে গেছেন 2024-এ কি হয় তার মনের ভাব, এবং সেক্ষেত্রে এই ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স ইত্যাদি সংগঠনকে, যে কেন্দ্রীয় সংগঠন, তাদেরকে নিজের দলীয় সংগঠন হিসেবে কাজে লাগিয়ে অপোজিশনের বিরুদ্ধে, বিরোধী দলগুলোর বিরুদ্ধে একটা তোলপাড় করার চেষ্টা করবেন, এবং তাদের নির্দেশে তারা এখন দৌড়চ্ছেন সব জায়গায়। আপনারা দেখেছেন যে গত 3-4-5 দিন ধরে ক্রমাগতভাবে সব জায়গায় ইডি, সিবিআই কিংবা ইনকাম ট্যাক্সের রেড চলছে। গতকাল আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্পষ্টভাবে জানিয়েছেন এই ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স দিয়ে সন্ত্রাস তৈরি করে মোদী অন্তত পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস তথা জনতাকে দমিয়ে রাখতে পারবে না। এটা সুস্পষ্টভাবে আমরা বলছি, আপনারা করুন না, যত আঘাত আনবেন তত আমরা বেড়ে উঠবো। এগুলো সমস্তই হচ্ছে মোদির নার্ভাসনেসের ম্যানিফেস্টেশন, চিহ্ন। ধন্যবাদ।